আগের অধ্যায়ে আমরা দ্বিতীয় দ্বিমাত্রিক গতি সম্বন্ধে জেনেছিলাম। তো এটা একটা দ্বিমাত্রিক গতির হচ্ছে স্পেশাল কেস। এটা হলো প্রাসের গতি। তো প্রথমে আমরা জানবো যে প্রাসের গতি কি। যদি কোনো বস্তুকে ভূমি থেকে কোনো একটি কোণে একটি নির্দিষ্ট প্রাথমিক বেগ দিয়ে নিক্ষেপ করা হয়, তো ওই বস্তুটি কেবলমাত্র আমাদের যে পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ আছে ওই ত্বরণের প্রভাবে চলতে থাকে, এবং একটা সময় সে এসে আবার পুনরায় আহ, ভূমিতে পড়ে। তো এই ধরনের যে গতি আমরা সচরাচর দেখতে পাই, তো এই গতিকে বলা হচ্ছে প্রাসের গতি। যেমন এগুলোর অনেক উদাহরণ আছে। যদি কোনো ব্যক্তি একটা ফুটবলকে শট করে, তো বলটি উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে ফিরে আসে। তো একটা অধিবৃত্তাকার পথ অতিক্রম করে সে নিচের দিকে আসে। তো এই রকম যে বস্তুগুলোর গতি, এই ধরনের গতিগুলোকে বলা হচ্ছে প্রাসের গতি। তো এইখানে দুটো গতির ক্ষেত্রে আহ, দুটো, যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, সেজন্য এর গতির বর্ণনা করার জন্য আমাদেরকে দুটি দিকের আহ, অবস্থান বর্ণনা করতে হবে। তো ঠিক এইভাবে আমাদের দুটি দিক থাকে। একটা হচ্ছে অনুভূমিক দিক, যেটাকে সাধারণত আমরা এক্স অ্যাক্সিস নেওয়া হয়। তো এই এক্স অ্যাক্সিস বরাবর এই পাশের গতির কোনো ত্বরণ থাকে না। এখানে সব সময় বেগ ধ্রুবক, মানে বস্তুটি সমবেগ থাকে। অনুভূমিক অক্ষ বরাবর যে গতি হয় পাশের গতি, সেক্ষেত্রে বস্তুর বেগ সমবেগ হয় এবং কোনো ত্বরণ থাকে না। শুধুমাত্র উলম্ব দিকে বস্তুটির ত্বরণ থাকে, যে ত্বরণটা হলো পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণ। তো আমরা চিত্রের সহকারে দেখব। তো এখানে দেখো, এই একটা বলকে একটা নির্দিষ্ট প্রাথমিক বেগে নিক্ষেপ করা হয়েছে। তো বলটা এই এই হলো অনুভূমিক অক্ষ, এটাকে আমরা এক্স অক্ষ নিয়েছি। আর উলম্ব অক্ষ হলো ওয়াই অক্ষ, এটাকে ওয়াই অক্ষ নিয়েছি। তো বলটা আস্তে আস্তে তার আহ, উলম্ব দিকে অভিকর্ষ ত্বরণের জন্য একটা সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে আবার সে আহ, নিচের দিকে আসতে শুরু করেছে। কিন্তু অনুভূমিক অক্ষের ক্ষেত্রে কোনো ত্বরণ নেই, একটা নির্দিষ্ট বেগে যে বেগে যাচ্ছে। তো এই ধরনের গতিগুলোকে হলো প্রাসের গতি। তো এই প্রাসের গতি বর্ণনা করার ক্ষেত্রে আমাদের কোনো পয়েন্টের কোনো পজিশনে বা কোনো অবস্থানে গতির যে প্যারামিটারগুলো থাকে সেগুলো বর্ণনা করার জন্য যে আমাদের গাণিতিক সমীকরণগুলি দরকার হয়, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। তো মনে করি একটা বস্তু, তাকে ইনিশিয়াল মানে প্রাথমিক বেগ ভি 0 বেগে নিক্ষেপ করা হয়েছে। তো যেহেতু এটি দ্বিমাত্রিক গতি, সেজন্য এর গতির পরিবর্তন দুটি অক্ষে থাকবে। তো আমি অনুভূমিক অক্ষকে এক্স নিয়েছি আর উলম্ব অক্ষ ওয়াই। তো এই গতিবেগের দুটি উপাংশ থাকবে। তো যদি θ 0 কোণ হয়ে বস্তুটিকে নিক্ষেপ করা হয়, তাহলে এর অনুভূমিক অক্ষ মানে এক্স অক্ষ বরাবর যে গতিবেগের উপাংশটি হবে সেটি হবে V0x, এবং উলম্ব যে অক্ষর উপাংশটা হবে সেটা হবে V0 sin θ। তো প্রাথমিক অবস্থান আমি ধরে নিয়েছি যে পজিশন x0, এক্স ইকুয়াল টু 0 এবং y0 = 0। সো এটা হলো এক্স অক্ষ উপাংশ V0x, V0 cos θ। আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হবে V0y, V0 sin θ। তো মনে করি টি সময়ে কোনো বস্তুটি একটা কোনো অবস্থানে পৌঁছেছে। তো ওই অবস্থানে বস্তুটির অবস্থানকে আমি যদি আর ধরি, তো আর যেহেতু এটা দ্বিমাত্রিক গতি, সেজন্য এর অবস্থান আমরা আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম যে কোনো দ্বিমাত্রিক গতির অবস্থান পরিবর্তন করতে হলে সব সময় আমাকে তাকে ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। তো এখানেও সেম, আমাকে টি সময় পরে বস্তুটা যখন পাশের গতির অবস্থান বলবো,
তো সেক্ষেত্রে আমাকে ভেক্টর আকারে লিখতে হবে, যেটা হবে r = r(x, y) r(x, i) প্লাস ওয়াই জে। এখানে আই হলো এক্স অক্ষের একক ভেক্টর এবং জে হলো ওয়াই অক্ষের একক ভেক্টর। তো টি সময় পরে বস্তুটার এক্স স্থানাঙ্ক হবে, যেহেতু এক্স অক্ষ বরাবর উপাংশ v0 x = v0 cos θ0। তো টি সময় পরে ওই বস্তুটা এক্স অক্ষে যাবে v0 cos θ0 ইন্টু টি। তো এটা হবে এক্স অবস্থান টি সময় পরে। এরপর আমরা ওয়াই স্থানাঙ্ক নির্বাচন করব। ওয়াই স্থানাঙ্কটা হবে টি সময় পরে যে বস্তুর উপাংশ v0 sin θ এর সঙ্গে টি গুণফল। তো ওয়াই স্থানাঙ্ক হবে v0 sin θ t 0t -12 gt²। তো এখানে যেহেতু আমাদের অভিকর্ষ ত্বরণ -g, সেই জন্য টি সময় পরে যে অবস্থানটা হবে সেটা হবে v0 sin θ0t -12 gt²। এরপর আমরা টি সময় পরে বস্তুর গতিবেগ কি হবে সেগুলো নির্ণয় করব। তো টি সময় পরে সেম একই গতিবেগের ক্ষেত্রে আমাকে ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। তো মনে করি টি সময় পরে গতিবেগটা হবে vx(i) প্লাস vy(j)। এখানে vx হলো এক্স অক্ষ বরাবর গতির উপাংশ এবং vy হলো ওয়াই অক্ষ বরাবর গতির উপাংশ। তো এখানে vx এর উপাংশ হলো v0 cos θ0, আর vy হবে v0 sin θ0 -gt। যেহেতু এখানে ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এর দিক নিচের দিকে, সেই জন্য এটা -g হচ্ছে। তো টি সময় পরে আমরা এখান থেকে জানতে পারলাম যে টি সময় পরে পাশের গতির কোনো বস্তুর আহ, অবস্থানের কিভাবে নির্ণয় করব এবং গতিবেগ নির্ণয় করব। এরপর আমরা পাশের গতি সমীকরণ নির্ণয় করব। যে যে পথ অতিক্রম করছে ওটা ওটা কোন সমীকরণ মেনে চলছে সেগুলো আমরা নির্বাচন করব। তো টি সময় পরে বস্তুর অবস্থান r = xi প্লাস ওয়াই জে। তো এখানে x হলো v0 cos θ0t। তো এখান থেকে আমি টি কে সিম্পলিফাই করে লিখতে পারি t = x/v0 × cos θ0। তো ওয়াই স্থানাঙ্ক আসবে v0 sin θ0t -12 gt²। তো এখানে আমি টি এর মান বসিয়ে বস্তুটির পথের সমীকরণ নির্ণয় করতে পারবো। তো টি এর মান এখানে বসিয়ে আমরা পাবো y = tan θ0 x -g2v0 cos θ0² x²। তো এটা হলো অধিবৃত্তের ইকুয়েশন। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পাশের গতির সমীকরণের পথটা হবে এই যে নীল কালারের, নীল রঙের যে আমরা পথ দেখতে পাচ্ছি, তো এই আকারের হচ্ছে এই ধরনের পাশের গতির পথের আকৃতি হবে। এরপর পাশের গতি যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছবে, ওই পৌঁছানোতে যে কত সময় লাগবে সেটা আমরা আহ, নির্ণয় করব। তো এখানে চিত্রতে দেখো, প্রথমে বস্তুতে যখন নিক্ষেপ করা হবে ও একটা বিন্দুতে পৌঁছাবে। তো সর্বোচ্চ বিন্দুতে যখন পৌঁছাবে সেই সময় বস্তুটার যে ওয়াই উপাংশ, গতিবেগের যে ওয়াই উপাংশ, সেটা শূন্য হয়ে যাবে। তো vy = 0। তো এই vy 0 পৌঁছানোর জন্য যে সময় লাগবে, তো সেই সময়টাই হবে বস্তুটা সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর বস্তু। তো আমরা জানি আগে আগে আমরা জেনেছিলাম যে vy = v0 sin θ, তো -gt। তো সর্বোচ্চ বিন্দুতে যেহেতু বস্তুটার ওয়াই উপাংশটা শূন্য হবে, তো আমরা এখানে লিখতে পারি v0 sin θ -gt = 0। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে ম্যাক্সিমাম সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর যে সময় সে বের করতে পারবো, যেটা হলো
টিএম ইকাল টু v0 sin θ0 / জি। তো এটাই হলো সর্বোচ্চ অবস্থানে পৌঁছাতে সময় লাগবে তার সমীকরণ। এরপর আমরা বের করব যে পাশের গতির ক্ষেত্রে যে তার পথ চলনকালে যে মোট সময় সেটা আমরা নির্বাচন করব। তো এক্ষেত্রে যখন বস্তুটা শেষ বিন্দুতে আসবে মানে যে, তো সেক্ষেত্রে যে প্রাথমিক অবস্থানে বস্তুটার যে অবস্থান মানে ওয়াই এর উপাংশ, অবস্থানের যে ওয়াই এর উপাংশ স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক এবং শেষ বিন্দুর স্থানাঙ্ক একই। তো ওই উপাংশকে আমরা কাজে লাগিয়ে আমরা মোট সময়কাল বের করতে পারবো। তো ওয়াই এর উপাংশ অবস্থানের স্থানাঙ্ক অবস্থানের ক্ষেত্রে ওয়াই উপাংশ ওয়াই ইকাল টু v0 sin θt × t মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো প্রাথমিক অবস্থান এবং শেষ অবস্থান দুটো ক্ষেত্রেই সমান। আহ, আহ, একই, যেহেতু আমরা প্রাথমিক অবস্থান শূন্য নিয়েছি তো এক্ষেত্রেও শূন্য হবে। তো এখান থেকে আমরা সিম্পলিফাই করে যে মোট সময় টি বের করতে পারবো। তো টি ইকাল টু আসবে 2v0 sin θ0 / জি। এরপর আমরা বের করব সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাতে যে সময় লেগেছে আহ, সেই সময়কে আমি ওয়াই এর যে স্থানাঙ্ক অবস্থান ভেক্টরের যে ওয়াই উপাংশ, সেই উপাংশতে যদি আমি সেই সময়ের মান টি এর মান বসাই, তাহলে আমরা ওখান থেকে সর্বোচ্চ হাইট পাবো। তো যেটাকে আমরা সর্বোচ্চ হাইট ইকুয়েশন আমরা ওয়াই উপাংশ ছিল v0 sin θ0 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এখানে টিটাকে আমি যে সর্বোচ্চ বিন্দু পৌঁছাতে যে সময় লেগেছে সেই সময় মান বসিয়ে আমরা সর্বোচ্চ উচ্চতা পাবো। তো সেই মান আমরা এখানে বসানোর পরে সিম্পলিফাই করলে আমরা যে উচ্চতা পাবো সেটা আসবে HM ইকাল টু v0 sin θ0 স্কোয়ার / 2 জি। তো এটা হলো সর্বোচ্চ উচ্চতা যে পৌঁছাবে তার দূরত্ব। এরপর আমরা নির্ণয় করব যে অনুভূমিকভাবে পাশের গতির ক্ষেত্রে বস্তুটা কতটা দূরত্ব যাবে। তো সেক্ষেত্রে এক্স অক্ষ বরাবর যে মোট দূরত্ব অতিক্রম করবে সেটাই হলো আহ, অনুভূমিক দূরত্বের প্রসার। তো এক্ষেত্রে যে মোট সময় লাগবে সেই মোট সময়কে যদি আমার অনুভূমিক যে গতিবেগ তার সঙ্গে গুণ করি তাহলেই আমরা মোট দূরত্ব পাবো। তো আগের ক্ষেত্রে আমরা মোট সময়কাল বের করেছিলাম এবং অনুভূমিক উপাংশ গতিবেগ উপাংশ ভিএক্স। তো ভিএক্স মোট আহ, দূরত্ব ইকুয়াল টু হবে vx × টি। তো অনুভূমিক উপাংশ ভিএক্স ইকুয়াল টু v0 cos θ ইন্টু মোট সময় ক্যাপিটাল টি। তো এখানে টি এর মান বসিয়ে মোট দূরত্ব আমরা বের করতে পারবো এবং একে সিম্পলিফাই করলে আমরা যে দূরত্ব পাবো সেটা হলো v0 2 sin 2θ0 / জি। তো এটা হলো মোট দূরত্ব অতিক্রম করতে যে দূরত্ব তার ইকুয়েশন। এরপর আমরা জানবো যে অনুভূমিক সর্বোচ্চ দূরত্ব পৌঁছায় যদি আমরা বস্তুটিকে কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি সর্বোচ্চ দূরত্ব পৌঁছাবে। তো আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি যে এখানে sin 2θ0 এর মান যখন সর্বোচ্চ হবে তো সেক্ষেত্রে বস্তুটা সব থেকে অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে। তো sin 2θ0 এর মান সর্বোচ্চ হলো 1। তো এখানে sin θ0 মান সর্বোচ্চ। তো এখান থেকে থিটাকে যদি আমরা সিম্পলিফাই করি তো sin 2θ = 1। তো সেক্ষেত্রে θ0 হবে 45 ডিগ্রি। তো কোনো 45 ডিগ্রিতে কোনো বস্তুকে যদি কোণে নিক্ষেপ করা হয় তো সেক্ষেত্রে বস্তুটা সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে।
তো এই হলো পাশের গতির আমরা জানলাম। তো আমরা পাশের গতির অধ্যায়ে কি কি জানলাম, পাশের গতি কি এবং তার গাণিতিক সমীকরণগুলো। তো এই সমীকরণগুলোকে আমরা ব্যবহার করে যে কোনো আমরা পাশের গতির তার অবস্থান, যে কোনো সময়ে কোনো অবস্থান এবং তার গতিবেগ এবং তার দূরত্ব সব কিছু আমরা হিসাব নিকাশ করতে পারবো বা নির্ণয় করতে পারবো।